Hello, microphone testing. Hello, 0 1 2 3 4 5 6 7 8 9 0 microphone testing. সাউন্ড কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা? মাইক্রোফোন টেস্টিং। মাইক্রোফোন টেস্টিং। হ্যালো, সাউন্ড কি স্পষ্ট শোনা যাচ্ছে? মাইক্রোফোন টেস্টিং। হ্যালো, সাউন্ড কি স্পষ্ট? হ্যালো, মাইক্রোফোন টেস্টিং। হ্যালো, হ্যালো, মাইক্রোফোন টেস্টিং। মাইক্রোফোন টেস্টিং। হ্যালো। হ্যালো এভরিওয়ান, ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে কিনা তোমরা একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও। সবকিছু স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ পাওয়া যাচ্ছে কিনা। আচ্ছা, তোমরা বলছো যে কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে আমি এখনই শুরু করতে যাচ্ছি আমার ক্লাস। আচ্ছা, তোমরা বলছো যে ওকে, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের শুভ্র ভাইয়া তোমাদের সাথে চলে আসলাম আবার অনেকদিন পর আরেকটি বায়োলজি ক্লাস দিয়ে। আজকে আমরা প্রাণীবিজ্ঞানের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা বলেছিলাম তোমাদের সাথে আমরা আলোচনা করতে যাচ্ছি রক্ত সংবহন যে চ্যাপ্টারটি রয়েছে, সেই রক্ত সংবহন নিয়ে আমরা কথা বলবো। তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমি তোমাদের সাথে থাকবো আগামী 1 থেকে 1.5 ঘন্টা। তো তোমরা সবাই কেমন আছো তোমরা একটু জানিয়ে দাও। আর পাশাপাশি তোমাদের যাদের যাদের রক্ত সংবহন তন্ত্র চ্যাপ্টারটি দরকার রয়েছে এবং তোমাদের বন্ধুদের যাদের দরকার রয়েছে, তোমরা তাদেরকে এই ক্লাসটি শেয়ার করো এবং তাদেরকে মেনশন করে জানিয়ে দাও যে আজকে আমরা এই বিষয় নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে? তো আমি হচ্ছি শেখ হাসনাজ্জামান শুভ্র, বা তোমাদের জন্য শুভ্র ভাইয়া। তো আমি থাকবো আজকে। আমি পড়াশোনা করছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এবং বায়োলজি পড়াচ্ছি দীর্ঘ 7 থেকে 8 বছর যাবত। এবং আজকে আমি তোমাদের সাথে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, যে চ্যাপ্টারটি তোমাদের যারা এবার ফার্স্ট ইয়ারে রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ, যে চ্যাপ্টারটি তোমরা যারা এবার সামনে শর্ট সিলেবাসে পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেখা যাক আজকে আমরা সেই চ্যাপ্টারের কতটুকু আলোচনা করতে পারি। আমাদের রক্ত সংবহন তন্ত্র, এখানে আমরা আজকে রক্ত নিয়ে আলোচনা করব। আমরা রক্তের গঠন নিয়ে আলোচনা করব, রক্তের কি কি উপাদান রয়েছে। আমরা রক্ত রস নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব রক্ত কণিকাগুলো নিয়ে এবং তার মধ্যে লোহিত রক্ত কণিকা এবং শ্বেত রক্ত কণিকা, পাশাপাশি আমরা অনুচক্রিকার দিকেও যাওয়ার চেষ্টা করব।
ঠিক আছে, তো দেখা যাক চলো আমরা কতটুকু যেতে পারি, তোমাদের আগ্রহের উপর নির্ভর করছে আমরা আজকে আমাদের আলোচনাটা কতটুকু নিতে পারবো। তোমরা ক্লাসটি শেয়ার দিতে থাকো, তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন দাও যাতে করে তারাও ক্লাসের মধ্যে কি করতে পারে, জয়েন করতে পারে। তাহলে চ্যাপ্টারটা হচ্ছে রক্ত ও সংবহন, যেটাকে না আমরা ব্লাডের চ্যাপ্টার বা রক্তের অধ্যায় বলে থাকি। রক্ত, রক্ত। আচ্ছা, রক্ত বললে সবার মাথায় কি চলে আসে? কোনো জায়গায় কাটলে যে লাল লাল তরল পদার্থ বের হয়, তাই না? এরকমই জিনিস তো মাথায় চলে আসে। আচ্ছা, তো রক্তের যে সংজ্ঞা আমরা বাচ্চাকাল থেকে পড়ে আসছি, সেই সংজ্ঞাটা ছিল কিছুটা এরকম, যে রক্ত হচ্ছে তরল যোজক কলা। তরল যোজক কলা। আচ্ছা, এই কলাটা কিন্তু, এই কলা মানে কিন্তু আবার ম্যাঙ্গো না কিন্তু, হ্যাঁ, বা ব্যানানা না, ম্যাঙ্গো বানানা টাইপের কিছুটা। তো তরল যোজক কলা, এটাকে যদি আমরা ইংলিশে লিখি, ইংলিশে লিখলে কথাটা এরকম চলে আসে, ফ্লুইড কানেকটিভ। যোজক মানে হচ্ছে কানেকটিভ, আর কলা মানে হচ্ছে টিস্যু। আচ্ছা, কলা বললে অনেকের প্রবলেম হয় বুঝতে, বাট টিস্যু বললে সবারই কিন্তু বোঝা উচিত আসলে টিস্যু মানে কি। আচ্ছা, টিস্যু মানে কি? যেখানে একাধিক রকমের বা একই ধরনের কোষ থাকবে, একাধিকও হতে পারে, একই হতে পারে, কোষ থাকবে। এই কোষগুলো একই জায়গা থেকে উৎপত্তি হবে এবং একই রকমের কাজ করবে, গ্রুপ হয়ে একই রকমের কাজ করবে, সেটাকে আমরা কি বলি? টিস্যু বলি বা কলা বলি। ঠিক আছে, তো টিস্যু বা কলা হতে গেলে অবশ্যই কি লাগবে? অনেকগুলা কোষ লাগবে, স্বাভাবিক। এখন তোমরা মনে মনে ভাবতে পারো, ভাইয়া রক্তের ভিতরে আবার কোষ কোন জায়গা থেকে আসবে? রক্তের ভিতরে কোষ কিভাবে পসিবল? স্বাভাবিক, বেসিক কমন সেন্স। আচ্ছা, আমরা এখন এটাকে প্রমাণ করার চেষ্টা করবো যে রক্তের ভিতরে কি আছে, কোষ আছে। সেটা কিভাবে সম্ভব? আমরা জানি রক্তে তিন ধরনের কণিকা বা কোষ থাকে। একটা হচ্ছে আরবিসি বা রেড ব্লাড সেল বা কর্পাসল, বা যেটাকে আমরা লোহিত রক্তকণিকা বলি। আরেকটা হচ্ছে ডাব্লিউবিসি বা যেটাকে আমরা শ্বেত রক্তকণিকা বলি। আরেকটা হচ্ছে প্লাটিলেট, প্লাটিলেটস বা যেটাকে কিনা আমরা অনুচক্রিকা বলে থাকি। এই তিন ধরনের রক্তকণিকা সাধারণত কি হয়, আমরা পেয়ে থাকি। আচ্ছা, এই তিন ধরনের রক্তকণিকার কিন্তু আবার তিনটা আলাদা আলাদা কি আছে, কাজ আছে। যেমন লোহিত রক্তকণিকা কি করে? অক্সিজেন পরিবহন করে। শ্বেত রক্তকণিকা কি করে? আমাদের দেহকে প্রতিরক্ষা দান করে। আর অনুচক্রিকা কি করে? দেহে বা কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধাতে হেল্প করে। ওকে, ফাইন। প্রত্যেকটা রক্তকণিকাই অস্থি মজ্জা থেকে উৎপত্তি হয়। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এদের প্রত্যেকের সুনির্দিষ্ট কি আছে, কাজ আছে। প্রত্যেকের উৎপত্তি কোথা থেকে হচ্ছে? অস্থি মজ্জা থেকে হচ্ছে। অস্থি মজ্জা বলতে কি বোঝে? যেটাকে আমরা ইংলিশে বোন ম্যারো বলি। বোন ম্যারো, হাড়ের ভিতরে তরল থকথকে জেলির মতো যে পদার্থটা থাকে, আমরা কুরবানির পরে খাই না, ওই যে নিহারি বলি, যে খাসির ঠ্যাঙের ভিতরে নিহারি মানে নরম থকথকে জেলির ভিতরে যেটা জেলির মতো যেটা হয়, ওটাই হচ্ছে অস্থি মজ্জা। তো অস্থি মজ্জা থেকে আলটিমেটলি কি হয়? রক্ত তৈরি হয়। তার মানে এদের উৎপত্তি একই জায়গা থেকে। এদের কাজ প্রত্যেকটার স্পেসিফিক। লোহিত রক্তকণিকার স্পেসিফিক কাজ, শ্বেত রক্তকণিকার স্পেসিফিক কাজ, অনুচক্রিকারও নির্দিষ্ট কাজ। এবং দেখো, যত রকমের লোহিত রক্তকণিকা আছে আমরা পড়েছি, এগুলো দেখতে হচ্ছে এরকম দ্বি অবতল। শ্বেত রক্তকণিকাগুলো একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদের নির্দিষ্ট কোনো আকৃতি নাই, জীবাণুর উপর নির্ভর করে এরা এদের আকৃতিটা তৈরি করে। আর অনুচক্রিকাগুলো বিভিন্ন আকৃতির হয়, রড আকৃতির হয়, গোলাকৃতির হয়, এরকম হয়। তার মানে মেন কথা হচ্ছে প্রত্যেকটা টাইপের আকৃতির মধ্যে একটা কি আছে, গঠনগত মিল আছে। যেমন লোহিত রক্তকণিকাদের প্রত্যেকের মধ্যে হিমোগ্লোবিন থাকবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ডিটেলসে। প্রত্যেকের মধ্যে হিমোগ্লোবিন থাকবে, যার কারণে সে লাল হবে। তাহলে এটা একটা কমন ক্যারেক্টারিস্টিক্স প্রত্যেকের জন্য। ঠিক আছে, আবার শ্বেত রক্তকণিকাদের নিউক্লিয়াস থাকবে, হিমোগ্লোবিন থাকবে না। তাহলে প্রত্যেকটা শ্বেত রক্তকণিকার ভিতরে আমি নিউক্লিয়াস পাচ্ছি, যেটা কিনা অন্য রক্তকণিকার নাই। তাহলে প্রত্যেকটা শ্বেত রক্তকণিকার কমন বৈশিষ্ট্য এদের নিউক্লিয়াস। মাঝখানে অনুচক্রিকা, এগুলো দেখতে ছোট ছোট এবং এদের কোনো নিউক্লিয়াস নাই।
প্রত্যেকের গঠনগত একটা কি আছে, মিল আছে। তাহলে আমরা বলতে পারি এই লোহিত শ্বেত অণু চক্রিকা মিলে একই কাজ যেহেতু করতেছে, একই উৎস থেকে যেহেতু উৎপন্ন হচ্ছে, গঠনগত দিক থেকেও প্রত্যেকটা একই রকমই গ্রুপটা, তাহলে আমি কেন বলতে পারি না এগুলা মিলে টিস্যু তৈরি হচ্ছে? অবশ্যই বলতে পারি, কারণ এগুলা কোষ এক একটা। আচ্ছা, এবং কানেকটিভ টিস্যু, টিস্যুটা কি কানেকটিভ টিস্যু? কানেকটিভ টিস্যু মানে কি, যে টিস্যু দেহের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ রক্ষা করে তাকে বলা হয় কানেকটিভ টিস্যু। যে টিস্যু দেহের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ রক্ষা করে তাকে বলা হয় কানেকটিভ টিস্যু। আর ফ্লুইড মানে কি? ফ্লুইড মানে তরল। মানে তরল বললে আরেকটা জিনিসের কথা চলে আসে, সেটা কি বলতো? তরল বললে চলে আসে রসের কথা বা পানির কথা। রসের কথা বা পানির কথা, রস বা তরল উপাদানের কথা। এইটা ছিল বলেই, এটা ছিল বলেই রক্তটা এরকম তরল হয়েছে। তা না হলে রক্ত পুরোপুরি দানা 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 হতো। রক্ত দানা দানা হয়নি বিকজ অফ এই রক্ত রস। রক্ত রসটা কি হয়? তরল হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার সেটা। ওকে, তাহলে এই রক্ত রস আর এগুলোকে আমি বলতেছি রক্ত কণিকা। রক্তের আমি দুটো উপাদান পাচ্ছি, রক্ত রস পাচ্ছি, রক্ত কণিকা পাচ্ছি। এখন রক্ত রস থাকে জেনারেলি 55%, এটা আমরা জানি। আর রক্ত রস জেনারেলি থাকে হচ্ছে 45%, এটাও আমরা জানি। রক্ত রস 55%, রক্ত কণিকা 45%, এই দুটো মিলে রক্ত। আচ্ছা, এখন এই দুটাকে সায়েন্টিস্টরা কিভাবে আলাদা করলো, এই কোশ্চেনটা চলে আসতে পারে। কি করা হলো, এরকম একটা টেস্ট টিউব নেওয়া হলো, এরকম একটা টেস্ট টিউব নেওয়া হলো। এই টেস্ট টিউবের ভিতরে নেওয়া হলো রক্ত, নেওয়া হলো রক্ত। রক্ত নিয়ে এই টেস্ট টিউবটাকে একটা মেশিনের ভিতর দেওয়া হলো, যে মেশিনটার নাম হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। যে মেশিনটার নাম কি? সেন্ট্রিফিউজ মেশিন। আমি জানি না তোমরা দেখতে পারবা কিনা, তবু আমি একটু ট্রাই করতেছি, যদি তোমরা দেখতে পারো। সি হিয়ার, এই দেখো একটা মেশিন। আমি মনে হয় তোমরা দেখতে পাচ্ছ, তা যাই না, ক্লিয়ারলি হয়তো বা দেখতে পাচ্ছ। এই দেখো একটা মেশিন। এই মেশিনের ভিতরে খোপ 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 আমরা দেখতে পাচ্ছি, তাই না? আমরা খোপ 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 দেখতে পাচ্ছি। ওকে, তো এই খোপের মধ্যে আবার টেস্ট টিউব রাখা আছে, এবং টেস্ট টিউবের ভিতরে দেখো কি আছে, রক্ত আছে। আমার মনে হয় তোমরা দেখতে পারতেছো, যদি দেখতে ক্লিয়ারলি পারো তুমি আমাকে একটু ইয়েস জানাই দিও। ঠিক আছে, তাহলে এই মেশিনটার নাম হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। এই মেশিনটার নাম কি? সেন্ট্রিফিউজ মেশিন। ওকে, এই মেশিনের ভিতরে তুমি কি রাখতে পারো? রক্তগুলা দিতে পারো, এবং রক্তগুলা দেওয়ার পরে এই মেশিনটাকে তুমি যখন অন করে দিবা, মেশিনটা খুব জোরে 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 ঘুরবে, খুব স্পিডে মেশিনটা ঘুরবে। তার মানে রক্তটাকে নিয়ে, টেস্ট টিউবের রক্তটাকে তুমি এই মেশিনের ভিতরে তুমি জোরে 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 ঘুরাতে পারবা। ওকে, তাহলে ঘুরলে কি হবে, মোটামুটি কিছুক্ষণ, নিয়ার অ্যাবাউট 1-2 মিনিট, বেশিক্ষণ না, 1-2 মিনিট তুমি যদি ঘোরাও, ঘোরানোর পরে তুমি একটা মজার ঘটনা দেখতে পারবা। কি সেই মজার ঘটনা? দেখা যাবে যে রক্ত রস বা উপরের একটা অংশ পানির মতো হয়ে থাকবে, টেস্ট টিউবটাকে তুমি যখন আলাদা করবা ঘোরানোর পরে, আর নিচের একটা অংশ খুব ঘন হয়ে থাকবে, কালচে টাইপের হয়ে থাকবে, কালচে লাল হয়ে থাকবে। নিচের একটা অংশ কালচে লাল হয়ে থাকবে। তো যে অংশটা কালচে লাল হয়ে থাকবে সে অংশটা 45% জায়গা নিয়ে রাখবে, আর যে অংশটা তরল হয়ে থাকবে সে অংশটা 55% জায়গা নিয়ে রাখবে। তার মানে তোমরা কিন্তু ধরতে পারছো আসলে কোনটা কি। এই যেটা 55% জায়গা নিয়ে তরল হয়ে থাকতেছে সেটাকে কি বলে? কুইকলি বলো, কুইকলি বলো, সেটাকে কি বলে? সেটা হচ্ছে রক্ত রস। ওকে, আর নিচে যেটা ভারী, ভারী পার্টটা নিচে থাকবে সেটাই হচ্ছে রক্ত কণিকা। তাহলে কোন মেশিন দিয়ে আমি কাজটা করলাম? আমি যে মেশিন থেকে কাজটা করলাম সেই মেশিনটার নাম হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। কি মেশিন? সেন্ট্রিফিউজ মেশিনে আমি এই কাজটা করলাম। ওকে, এইভাবে করে আমরা রক্ত কণিকাগুলোকে আলাদা করতে পারি। আর রক্ত কণিকাগুলোকে যদি আমরা আলাদা করে নিতে পারি তাহলে আলটিমেটলি আমাদের কি হবে? আমাদের সুবিধা হবে রক্তগুলাকে নিয়ে কি করার জন্য? টেস্ট করার জন্য। তাহলে এই রক্তটা একটা আদর্শ দৈহিক মানুষের কতটুকু থাকবে? 5 থেকে 6 লিটার থাকবে। মানে মোটামুটি সুস্থ একজন ব্যক্তি যার কোনো সমস্যা নাই,
তাহলে 5 থেকে 6 লিটার রক্ত থাকবে। নারীদের ক্ষেত্রে একটু কম থাকবে, 4.5 লিটার থেকে 5 লিটার পরিমাণ থাকবে। ঠিক আছে, একটু কম থাকবে। আচ্ছা, তার মানে এটা বলা যেতে পারে দেহের মোট ওজনের দেহের মোট ওজনের 8% ভর, দেহের মোট ওজনের 8% ভর কে নিয়ে রাখে? রক্ত নিয়ে রাখে। রক্তের তাপমাত্রা কেমন? আমাদের নর্মাল যে বডি টেম্পারেচার, এই বডি টেম্পারেচার হচ্ছে রক্তের টেম্পারেচার। ঠিক আছে, আর রক্তের পিএইচ কত? রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45। এগুলো নিয়ে আমি তেমন কোনো কথাবার্তা বললাম না, কারণ এগুলো আমরা জানি। তাহলে রক্তের পিএইচ ঈষৎ ক্ষারীয়। রক্তের পিএইচ কি? ঈষৎ ক্ষারীয়, সামান্য ক্ষারীয়। এই প্রশ্নটা কিন্তু এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। নিচের কোনটি রক্তের ধর্ম? সামান্য ক্ষারীয়। এটি এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, এখন যে টপিকটা আমাদের একটু জানা দরকার সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব, রক্তের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.065, 1 থেকে সামান্য একটু বেশি। আপেক্ষিক গুরুত্ব দিয়ে কি ডিফাইন করে? আপেক্ষিক গুরুত্ব ডিফাইন করে সে পানি থেকে ভারী না পানি থেকে হালকা। কোনো কিছুর আপেক্ষিক গুরুত্ব যদি 1 থেকে কম হয় তাহলে সে পানিতে ভাসে। আর কোনো কিছুর আপেক্ষিক গুরুত্ব যদি 1 থেকে কম হয়, কোনো কিছুর আপেক্ষিক গুরুত্ব যদি 1 থেকে কি হয়? কম হয়, তাহলে সে আস্তে আস্তে পানিতে ডুবে যেতে থাকে। তাহলে তার আপেক্ষিক গুরুত্ব এক কম না, সরি ভুল বললাম, বেশি। বেশি হলে আস্তে আস্তে পানির দিকে ডুবে যাবে, আর কম হলে পানিতে ভাসবে। তাহলে এর আপেক্ষিক গুরুত্ব 1 থেকে সামান্য একটু বেশি, সামান্য একটু বেশি, যার কারণে রক্তটা পানির মধ্যে রাখলে আস্তে 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 ডুবে মিশে যাবে। এই হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। তাহলে আপেক্ষিক গুরুত্ব 1 থেকে কম হলে পানিতে ভাসবে, আপেক্ষিক গুরুত্ব 1 থেকে কম হলে পানিতে ডুবে যাবে। আপেক্ষিক গুরুত্বকে ইংলিশে বলা হয় রিলেটিভ গ্র্যাভিটি। কি বলা হয়? রিলেটিভ গ্র্যাভিটি। তাহলে এই পর্যন্ত যে কথাগুলো পড়লাম, এই কথাগুলো ছিল রক্তের একদম বেসিক কমন সেন্স। এখন আমরা যে চার্টটা পড়তে যাচ্ছি, এই চার্ট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে এমসিকিউ। চলো আমরা সেই চার্টে চলে যাই, তার মধ্যে আমি এগুলোকে একটু মুছে দিই। এই চার্টটা খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। আমি চাই তোমাদের বেসিক গুলো একদম ক্লিয়ার হোক, অ্যাটলিস্ট তোমাদের বইয়ে যতটুকু আছে। তোমরা যারা এবার এইচএসসি 2021, তোমরা আগে চেষ্টা করো তোমাদের বইয়ের যে অধ্যায়গুলো আছে সেগুলোকে ভালো করে শেষ করার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। আমি প্রথম থেকেই বলে আসছি, তুমি যত কিছু করো না কেন, বইয়ের অধ্যায়গুলো তোমাদের যদি ক্লিয়ার না থাকে তাহলে তোমরা কি করতে পারবা না? যেই অ্যাডমিশনের প্রিপারেশন নাও না কেন সেখানে তোমরা পিছিয়ে থাকবা। আগে মেন বই, তারপরে অ্যাডমিশনের প্রিপারেশন। আগে তোমাদের মেন বইয়ের প্রিপারেশন নেওয়া লাগবে। সবসময় রাইট ওয়েতে আগাতে হয়। বরাবর কি হতো? আগে আমরা বই শেষ করতাম, তারপর আমাদের টেস্ট পরীক্ষা হতো। টেস্ট পরীক্ষার পরে আমরা এইচএসসি পরীক্ষার জন্য পড়তাম। এইচএসসি পরীক্ষার টেস্ট পেপার সলভ করে পরীক্ষা দিতাম আমরা, তারপর অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতাম। আর যারা ট্যালেন্টেড স্টুডেন্ট তারা কি করতো? ফার্স্ট ইয়ার থেকে অ্যাডমিশনের জন্য চ্যাপ্টার ওয়াইজ পড়তো। ইদানিং আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই এর উল্টা কাজ করছো। তোমরা বইটাকে পুরোপুরি ভালো করে শেষ না করে তোমরা কি করছো? অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা কোশ্চেন ব্যাংক সলভ করছো। এটা কিন্তু অতটা এফেক্টিভ না, কারণ প্রত্যেকটা জিনিসের একটা ধারা আছে, সেই ধারা অনুযায়ী আগাতে হয়। কিভাবে বলছি কথাটা? কথাটা আমি আমার 6 থেকে 7 বছরের অভিজ্ঞতা থেকে বলছি। আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি এই কাজ করতাম। কোশ্চেন ব্যাংক সলভ করার আসল নিয়ম হচ্ছে একটা একটা করে চ্যাপ্টার পড়ে তারপর কোশ্চেন ব্যাংক সলভ করা। তুমি যদি একদিনে 5-6টা চ্যাপ্টারের কোশ্চেন ব্যাংক ধরে ধরে সলভ করো, এতে তোমার কোনো লাভ হবে না। লাভ হবে কি জানো? জিরো। কথাটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা আমি আমার 6 থেকে 7 বছর এবং আমার স্টুডেন্ট লাইফের অভিজ্ঞতা থেকে বললাম। তুমি যদি প্রত্যেকটা অধ্যায় শেষ করার পর পর কোশ্চেন ব্যাংক পড়ো, এটা তোমাদের জন্য হবে খুবই লাভজনক। কিন্তু তুমি যদি অধ্যায় শেষ না করে তুমি যদি কোশ্চেন ব্যাংক পড়ো, এটাকে আমি আরেকটা জিনিস দিয়ে আমি বলি, সেটা হচ্ছে ধরো তোমার মেন বই হচ্ছে 1, কোশ্চেন ব্যাংক হচ্ছে 0। তুমি কোশ্চেন ব্যাংক সলভ করলা টপিক ধরে ধরে, তুমি টপিক ধরে ধরে সলভ করলা 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 3টা অধ্যায় করলা, 4টা অধ্যায় করলা, 5টা অধ্যায় করলা, 6টা অধ্যায় করলা। একটা অধ্যায়ে ধরো রক্ত অধ্যায়ে 4টা প্রশ্ন আসছে, 4টা প্রশ্ন ধরে ধরে সলভ করলা। কিডনি অধ্যায়ে 3টা প্রশ্ন আসছে, 3টা প্রশ্ন একদম ডিটেলসে সলভ করলা। হাড্ডি অধ্যায়ে 2টা প্রশ্ন আসছে, ডিটেলসে সলভ করলা। কোষগঠনে 5টা আসছে, ভালো করে করলা। একটা আসলো করলা। তুমি পরিপাক অধ্যায় 2টা করলা। কিন্তু ভাই আমার কোশ্চেন,
পরিপাক অধ্যায়ের টপিক কি দুইটাই? পরিপাক অধ্যায়ে কি আর কোনো টপিক নাই? অবশ্যই আছে। তুমি যদি দুইটা অধ্যায় শেষ করে তুমি যদি মনে করো তুমি পুরো পরিপাক শেষ করে ফেলছো, এটা কিন্তু ভুল হবে। তুমি যদি 10টা টপিকও শেষ করো কোশ্চেন ব্যাংক ধরে ধরে, এটা কোনো ভাবার কারণ নাই, তোমার পুরো বই শেষ হয়ে গেছে। এবং অতঃপর তুমি কি করলা? মেন বই পড়লা। তোমার ভ্যালু কত বলো তো? তোমার ভ্যালু কত? আলটিমেটলি তোমার ভ্যালু কত? এতগুলা জিরো বসায় পরে তুমি এক বসাইলা, তোমার ভ্যালু তো সেই একই থাকবে। দিন শেষে তোমার আবার মেন বই পড়াই লাগবে। কিন্তু তুমি আগে মেন বইটা ভালো করে পড়লা, মেন বইটা ভালো করে পড়ে তারপর তুমি কি করলা? কোশ্চেন ব্যাংক দেখলা, 1 2 3 4 5 6, 3 4 5 6। এখন তোমার ভ্যালু কত? কত? 10 লাখ। এখন তোমার বড় ভ্যালু কত? 10 লাখ। তোমার ভ্যালু আরো বেড়ে গেছে। ওকে, এবার তুমি কি করলা? তুমি যে কাজটা করলা, তুমি যে কাজটা করলা, একটা অধ্যায় পড়লা, কোশ্চেন ব্যাংক সলভ করলা। আরেকটা অধ্যায় পড়লা, কোশ্চেন ব্যাংক সলভ করলা। আরেকটা অধ্যায় পড়লা, সে অধ্যায়ে কি কোশ্চেন আছে সলভ করলা। আবার একটা অধ্যায় পড়লা, সে অধ্যায়ে কি কোশ্চেন আছে সলভ করলা। এখন তোমার ভ্যালু কত? 10 লাখ, 10,000, নাকি একটা বেশি করে ফেলছি, তাই না? 1 2 3 4 5 6 7, যাই হোক, তাহলে তোমার এখন ভ্যালু দেখো কত বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, তাই না? এইখান থেকে কিন্তু এখানে ভ্যালু বেশি, ভ্যালু কিন্তু এখানে বেশি, এটা মাথায় রাখবা। আমরা মিসগাইড হয়ে যাই অনেক কিছুতে, মিসগাইড হওয়া যাবে না। যে কথাগুলো বললাম 6 থেকে 7 বছর অভিজ্ঞতা থেকে বললাম কথাগুলো, মিসগাইড হওয়া যাবে না। চলো রক্তে চলে যাই। রক্ত, রক্তে আমরা জেনে আসলাম দুই ধরনের কণিকা আছে। কি কি কণিকা? রক্ত রস আর রক্ত কণিকা। রক্ত রস আর রক্ত কণিকা, এই দুই ধরনের উপাদান আছে। তাহলে আমরা করব রস আর কণিকা। তাহলে রক্ত রস, যেটাকে আমরা বললাম 55%, আর বললাম রক্ত কণিকা 45%। রক্তরস আর রক্ত কণিকার কথাটা আমি লিখলাম। এবার আমরা কণিকাগুলো তো সহজ, এই জন্য কণিকা নিয়ে শর্টকাটে কিছু কথা বলে ফেলি। কণিকাগুলো যেহেতু সহজ, কণিকা আছে কি কি? আরবিসি, ডাব্লিউবিসি, আর অনুচক্রিকা বা প্লাটিলেটস। আচ্ছা, ডাব্লিউবিসি আবার দুই ধরনের হয়, শ্বেত রক্তকণিকা আবার দুই ধরনের হয়, দানাদার আর অদানাদার। আপাতত এইটুকুই থাক। রক্তকণিকা নিয়ে আপাতত এইটুকুই থাক। রক্তকণিকা নিয়ে আমরা বেশি কথা আপাতত বলবো না, কারণ অনেক 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 ব্যাপার স্যাপার আছে রক্তকণিকার মধ্যে, এগুলো আমরা আস্তে ধীরে আসবো। আবার রক্তরসে আসি। আচ্ছা, রক্তরস, সে হইছে কেবল, সে হইছে তরল। তো সে তরল হওয়ার পিছনে কারণ কি? সে তরল হওয়ার পিছনে কারণ হচ্ছে তার ভিতরে কি আছে? অনেক বেশি পানি আছে। তাহলে রক্তরসের মধ্যে পানি থাকবে অনেক বেশি। তাহলে এখানে থাকবে পানি বা H2O। কত পার্সেন্ট? 90 থেকে 92%। আরো বাড়তে পারে। এই পানিটা ছিল বলেই কিন্তু রক্ত এরকম তরল হয়েছে। তাহলে প্রথমে বলছিলাম এটা না হলে রক্ত কি হতো? রক্ত খসখসে এবং আহ, কি হতো? জটিল হতো, কঠিন হতো, প্রবাহ হতে পারতো না। ঠিক আছে? তাহলে শুধু কি রক্ত পানি দিয়ে তৈরি? না, এখানে কঠিন বস্তু আছে। এখানে কঠিন বস্তু আছে। কি কালি ব্যবহার করতে পারি আমরা? আমরা সবুজ কালি লিখি। এখানে আছে তরল, পানি এবং কঠিন বস্তু। কঠিন বস্তু, কঠিন বস্তু তাহলে কত পার্সেন্ট থাকবে? 8 থেকে 10%, তাই না? 8 থেকে 10%। ওকে, ফাইন। এখন দেখো ভাইয়া, পানি তো পানি, তাই না? পানি নিয়ে তো তেমন কিছু বলার নাই। কঠিন বস্তু নিয়ে কথা বলার অনেক সুযোগ আছে। কঠিন বস্তু নিয়ে কথা বলার সুযোগ আছে কারণ কঠিন বস্তু দুই রকমের হয়। আমরা জানি প্রকৃতিতে দুই রকমের বস্তু আছে, এক হচ্ছে জৈব, আরেকটা হচ্ছে অজৈব। দুই ধরনের উপাদান আছে, জৈব আর অজৈব। আচ্ছা, তোমরা তোমাদের 9 10-এর বেসিক কমন সেন্স থেকে কিন্তু বলতে পারবা প্রকৃতিতে কোন যৌগটা বেশি, জৈব যৌগ বেশি না অজৈব যৌগ বেশি। তোমরা সবাই আমার সাথে আনসার দিবে, আমি জানি। প্রকৃতিতে জৈব যৌগ বেশি, অজৈব যৌগ কম।
তাহলে যেহেতু অজৈব যৌগ কম, তাহলে তার নামটা আমরা আগে দিয়ে দিই। কঠিন বস্তু দুই রকমের হয়, জৈব আর অজৈব। তাহলে অজৈব বস্তু এগুলো কিন্তু রক্তরসের। অজৈব বস্তু থাকবে 0.9%। আমি বাংলা ইংলিশ একদম এক করে ফেলছি, দাঁড়াও। ওকে, তাহলে জৈব বস্তু থাকবে বাকিটুকু। বাকিটুকু থাকবে জৈব বস্তু। জৈব বস্তু তাহলে কত, 7 থেকে 8%, তাই না? আমার বা 7 থেকে 8% দিই, বা 7 থেকে 9% দিই বইয়ের সাথে মিলিয়ে। 7 থেকে 9% থাকবে জৈব বস্তু। কেন? কারণ প্রকৃতিতে জৈব যৌগ বেশি, আমরা এইভাবে মনে রাখবো। আচ্ছা, অজৈব বস্তু বলতে কি আসবে? বিভিন্ন রকমের লবণ, সোডিয়াম লবণ, পটাশিয়াম লবণ, এগুলো আয়ন আকারেও দেখাতে পারি, ক্লোরাইড দেখাতে পারি, বাইকার্বনেট দেখাতে পারি, ফসফরাস দেখাতে পারি, আরো যা যা দেখানো যায় আর কি, এগুলো দিয়ে দিব আর কি। মানে বিভিন্ন রকমের খনিজ আয়ন, এগুলোকে আমরা দিয়ে দিব অজৈব বস্তুর মধ্যে। আচ্ছা, এখন জৈব বস্তুতেও কিন্তু কথা বলার অনেক সুযোগ আছে। জৈব বস্তু বলতে কি? আমাদের যে খাবার, আমাদের যে হরমোন, দেহের ভিতরে বিভিন্ন প্রকারের রঞ্জক, এগুলা প্রবাহ করে হচ্ছে জৈব বস্তু। জৈব বস্তুর জন্য আমি এরকম একটা চার্ট বানালাম, যেখানে আমরা প্রথমে দিব প্লাজমা প্রোটিন। কি দিব? প্লাজমা প্রোটিন। প্লাজমা মানে কি? রক্তরসকেই ইংলিশে বলে প্লাজমা। রক্তরসে থাকা যে প্রোটিন, এটাকে বলা হয় প্লাজমা প্রোটিন বা রক্তরসের প্রোটিন। কত ধরনের প্লাজমা প্রোটিন থাকে? প্লাজমা প্রোটিন থাকে, নামগুলো আমি লিখি, অ্যালবুমিন, গ্লোবিউলিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন, এবং আরেকটা আমরা লিখতে পারি, সেটা হচ্ছে প্রোথ্রম্বিন। প্রোথ্রম্বিন। এটাকে মনে রাখার টেকনিক হচ্ছে GPA 5। GPA 5। জি থেকে মনে রাখবো আমরা, জি থেকে মনে রাখবো গ্লোবিউলিন, পি থেকে মনে রাখবো প্রোথ্রম্বিন, এ থেকে মনে রাখবো অ্যালবুমিন, 5 থেকে মনে রাখবো ফাইব্রিনোজেন। তাহলে এই GPA 5 দিয়ে আমরা এটাকে কি করে রাখতে পারি? মনে রাখতে পারি। আরেকটা টেকনিক আছে মনে রাখার, আগে গেলে ফুল পাবে। আগে গেলে ফুল পাবে। অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, এগুলো হচ্ছে রক্তরসের প্রোটিন। তার মানে রক্ত কণিকাগুলো যে রসের মধ্যে ভাসমান থাকে, সেই রসের ভিতরেও আবার এই প্রোটিন থাকে। ঠিক আছে? রক্তরসের মধ্যে আমরা কি পেলাম? প্রোটিন পেলাম। আর কি পাবো? পাবো নাইট্রোজেন ঘটিত বর্জ্য। নাইট্রোজেন ঘটিত বর্জ্য। তো বর্জ্যের মধ্যে আমরা কি পাবো? আমরা পাবো ইউরিয়া, আমরা পাবো ইউরিক অ্যাসিড, আমরা পাবো ক্রিয়েটিনিন, আমরা পাবো অ্যামোনিয়া। এইগুলাও রক্তরসের মধ্যে থাকবে। তোমরা বলতে পারো ভাইয়া, এই ময়লাগুলা রক্তরসের মধ্যে কি কাজ করে? এই ময়লাগুলা রক্তের মধ্যে কি কি ঘোড়ার ডিমটা করে? সেই ঘোড়ার ডিমটা হচ্ছে আমাদের কোষের ভিতরে যে ময়লাগুলা থাকে, এই যে বর্জ্য পদার্থগুলা থাকে, এই বর্জ্য পদার্থ নামক বা ঘোড়ার ডিম নামক বর্জ্য পদার্থগুলাকে তো বৃক্কের কাছে পাঠাইতে হবে পরিষ্কার হওয়ার জন্য। এই বৃক্কের কাছে পাঠাই দেওয়ার জন্য রক্তরসকে ব্যবহার করা হয়। অর্থাৎ রক্তরস কোষের যে বর্জ্য পদার্থগুলো আছে, সে বর্জ্য পদার্থগুলোকে নিয়ে, এই যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলোকে নিয়ে কিডনির কাছে চলে যায় পরিষ্কার করার জন্য। ওকে, আচ্ছা, সবশেষে কি থাকলো? এটাকে আমি অন্য একটা কালিতে লিখি, অন্যান্য পদার্থ থাকবে। অন্যান্য, অন্যান্য, অন্যান্য বানান তো ভুলে গেলাম, এই তো অন্যান্য। অন্যান্য পদার্থ হিসাবে দেখো, খাদ্যের উপাদানগুলো থাকবে। খাদ্য পরিবহনের কাজ রক্তরস করে। খাদ্যের উপাদান হিসাবে ধরো এখানে গ্লুকোজ থাকবে, এখানে চর্বি থাকবে, এখানে হরমোন থাকবে রক্তরসের মধ্যে। রক্তরসের মধ্যে বিভিন্ন রকমের রঞ্জক থাকবে, যেমন বিলিরুবিন, বিলিভার্ডিন, এগুলো আমরা আস্তে ধীরে আসবো।
এইসব জিনিসও রক্তের রসের মধ্যে থাকবে। তাহলে যদি আমরা অ্যাট এ গ্ল্যান্স পুরোটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতেছি রক্তের মধ্যে আমরা কয় ধরনের উপাদান পাচ্ছি? রক্তের মধ্যে আমরা দুই ধরনের উপাদান পাচ্ছি, রক্তরস আর রক্তকণিকা। ওকে, রক্তরস বা প্লাজমা 55%, রক্তকণিকা 45%। ওকে ফাইন। রক্তরসের মধ্যে পানি আর কঠিন বস্তু থাকে, কণিকা নিয়ে আমি কথা পরে বলবো। পানি থেকে রক্তরসের মধ্যে 90 থেকে 92%, কণিকা বা কঠিন বস্তু থাকে হচ্ছে 8 থেকে 10%। পানি নিয়ে কোনো কথাবার্তা নাই, কারণ পানি তো পানির মতোই সরল। কঠিন বস্তু নিয়ে কথা বলার সুযোগ আছে। কঠিন বস্তু আমি কি কি পাচ্ছি? কঠিন বস্তু পাচ্ছি অজৈব এবং জৈব। অজৈব, জৈব। অজৈব বস্তু পাবো কম, জৈব বস্তু পাবো বেশি, কারণ আমরা জানি প্রকৃতিতে কি, প্রকৃতিতে অজৈব পদার্থ বেশি থাকে, প্রকৃতিতে কি, সরি, জৈব পদার্থ বেশি থাকে, এই জন্য জৈব পদার্থ এখানে পরিমাণে বেশি। আচ্ছা, তারপরে দেখো আমাদের অজৈব বস্তুর মধ্যে বিভিন্ন রকমের লবণদেরকে দিয়ে দিলাম, আর জৈব বস্তুর মধ্যে আমি পাইলাম প্লাজমা প্রোটিন বা রক্তরসের প্রোটিন, আমরা পেলাম নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, আমরা পেলাম অন্যান্য বস্তু। প্লাজমা প্রোটিনগুলো কি কি? প্লাজমা প্রোটিনগুলো হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন এবং প্রথম্বিন। আর যেটাকে আমরা বলছিলাম আগে গেলে ফুল পাবে বা GPA 5 দিয়ে তোমরা মনে রাখতে পারবা। আমরা আর কি পেয়েছি? কিছু ঘোড়ার ডিম পেয়েছি। ঘোড়ার ডিমগুলো কি কি? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া। এই ঘোড়ার ডিমগুলো হচ্ছে বর্জ্য পদার্থ। তো এই ঘোড়ার ডিমগুলোকে কিডনির কাছে পাঠাইতে হবে, কারণ এগুলো মানে কাজে লাগে না, অকাজে লাগে বেশি। কিডনির কাছে পাঠানোর জন্য রক্তরস হেল্প করবে। আর অন্যান্য বস্তু হিসাবে বিভিন্ন রকমের খাদ্য উপাদান এগুলো থাকবে। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই ক্লাস করছো। রুমানা ক্লাস করছো, আমাদের সাথে ক্লাস করছো রাবিয়া বসরি, আমাদের সাথে ক্লাস করছো সায়ারা, আমাদের সাথে ক্লাস করছো, অনেকেই আমাদের সাথে ক্লাস করছো। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার ক্লাসটি শেয়ার দাও, তোমার ক্লাসে তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করো, যাতে করে তারাও ক্লাসটায় জয়েন করতে পারে এবং তারাও ক্লাস থেকে কি হয়, উপকৃত হয়। এখন আমি 5 থেকে 1 পর্যন্ত, 0 পর্যন্ত গুনবো, ততক্ষণে তোমরা ক্লাসটা শেয়ার দিবা। তোমরা নিচে নামিয়ে ক্লাসটাকে একটু সময়ের জন্য পজ করে শেয়ার দিবা ক্লাসটা। 5, 4, 3, 2, 1, 0। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা যারা শেয়ার দিয়েছো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। চলো এবার আমরা আমরা দেখতে পাচ্ছি রাবিয়া বলতেছে আমিও আছি, বৃষ্টি বলতেছো আমিও আছি, নাহিদ ভেরি গুড ভেরি গুড, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ওকে, ডান। তাহলে এবার চলো আমরা রক্ত রসের মধ্যে একটু ঢুকি, রক্ত রসটাকে একটু ভালো করে জানার চেষ্টা করি, রক্ত রসের কাজগুলো একটু জানার চেষ্টা করি। হ্যাঁ, রক্ত রসের কাজ, যেহেতু আমরা কণিকায় ঢুকবো পরে, আগে রক্ত রসের কাজের ভিতরে আগে ঢুকে যাই। রক্তরসের কাজ, রক্তরসটা তো পুরোপুরি এখানে আছে, তো এখানে কাজটা লেখা সহজ হবে। তাহলে প্লাজমার ফাংশন, চলো এটাকে আমরা গল্পে গল্পে মনে রাখবো, গল্পে গল্পে মনে রাখবো। হ্যাঁ, ফাংশন বা কাজ। তোমরা উপরে দেখতে পাচ্ছ বায়োসেন লগোস নামে একটি গ্রুপের কথা লেখা রয়েছে। এই বায়োসেন লগোস গ্রুপের মধ্যে ফ্রি বায়োলজি ক্লাস করানো হয় প্রতি সপ্তাহে মঙ্গলবার রাত 9:30টার সময় ফ্রি বায়োলজি ক্লাস থাকছে, আমরা ঘাস ফড়িং পড়ছি। এবং বায়োসেন লগোস গ্রুপের প্রতি সপ্তাহে রবিবার তোমরা যারা এইচএসসি 2021 তাদের টেস্ট পেপার সলভ প্রোগ্রাম চলছে, কোশ্চেন ব্যাংক সলভ প্রোগ্রাম না, কারণ আমি পার্সোনালি একসাথে 4-5টা চ্যাপ্টারের কোশ্চেন ব্যাংক সলভ করানো পছন্দ করি না। আচ্ছা, এবং প্রতি বৃহস্পতিবার আহ, রাত 8:30টার সময় চলছে নবম দশম শ্রেণীর বায়োলজি পড়ানো, এবং সেখানে ক্লাস করে কুইজ এবং বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে তুমি প্রতি সপ্তাহে জিতে নিতে পারো 500 টাকা। ঠিক আছে, আজকেও একটা কুইজ কন্টেস্ট চলছে আমাদের এই গ্রুপের ভিতরে, তবে সেখানে অংশ নিতে পারো। এবং এইখানে ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রি বাতায়ন পাঠাগারের পক্ষ থেকে, সুতরাং এই সুযোগটা তোমাদের নেওয়া উচিত। ওকে, এবং এই গ্রুপে অর্থাৎ বায়োসেন লগোস গ্রুপে ক্রমাগত একটানা বইগুলোকে বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে শেষ করা হচ্ছে। এমন না যে আজকে একটা চ্যাপ্টার পড়িয়ে অন্যটা চ্যাপ্টারে চলে গেলাম, ক্রমাগত ধারাবাহিকভাবে পুরো বইটা শেষ করা হবে, সপ্তাহে একটি একটি করে ক্লাস দিয়ে। ইনশাল্লাহ আমরা সেখানে জয়েন করব। ওকে, তো ফাংশন বা কাজ, আমরা রক্তরসের কাজে চলে আসছি। তো প্রথম কাজটা আমরা এভাবে বলতে পারি, রক্তের তরলতা বজায় রাখা। রক্তের তরলতা বজায় রাখা। রক্তটা যে তরল হইছে, কিসের কারণে হইছে? রক্ত রসের কারণে হইছে। রক্ত রসটা ছিল বলেই রক্ত তরল, তাহলে কিন্তু রক্ত তরল হতো না, রক্ত কি হতো?
কঠিন হতো, রক্ত ঘষা 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 হতো। তারপরে কি করে? কণিকাকে বহন করে, কণিকা পরিবহন। রক্তের ভিতরে যেই কণিকাগুলো আছে, যেগুলোকে আমি এখান থেকে মুছে দিলাম একটু মাত্র, সেই কণিকাগুলোকে ধারণ করা, পরিবহন করার কাজটাও কিন্তু কে করতেছে? এই রক্ত রস করতেছে। আচ্ছা, রক্ত রসের মধ্যে আমি বিভিন্ন প্রোটিন পাইছিলাম, প্লাজমা প্রোটিন। এই প্রোটিন গুলা বাফার হিসেবে কাজ করে। বাফার, বাফার কি করে? তোমরা কিন্তু বাফারের নামটা শুনছো, বাফার দ্রবণ মনে আছে? বাফার হিসেবে কাজ করে। বাফারের কাজ কি কেউ বলতে পারবা? বাফারের কাজ কি কেউ বলতে পারবা? বাফারের কাজ হচ্ছে অল্প পরিসরে অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করা। অর্থাৎ বাফার হচ্ছে বিশেষ কিছু রাসায়নিক পদার্থ যেগুলো রক্তের মধ্যে থেকে রক্ত, আমাদের দেহের ভিতরে যদি কোনো কিছুর অম্ল বা ক্ষারের ভারসাম্য বেড়ে যায় বা কমে যায় কোনো কিছু পরিমাণে, সেটাকে অল্প পরিসরে কন্ট্রোল করতে পারে, এবং সেই জন্য কিন্তু আমাদের কি আছে? প্লাজমা প্রোটিন আছে। পাশাপাশি দেখো, অজৈব বস্তুর মধ্যে কিন্তু বাইকার্বনেট থাকে, ঠিক আছে? বাইকার্বনেট থাকে, এখানে মাইনাসটা দেওয়া উচিত ছিল, যাই হোক। বাইকার্বনেট থাকে, এই বাইকার্বনেটটাও কিন্তু বাফার হিসেবে কাজ করে। বাইকার্বনেট বাফার, প্রোটিন বাফার, এগুলো অল্প পরিসরে কি করে? অম্ল ও ক্ষারের যে ওঠানামাটা নিয়ন্ত্রণ করে। ফাইন, বাফার হিসেবে কাজ করলো। আর কি করতে পারে এরা? এটাই বলতে পারি প্রোটিনের আধার হিসেবে কাজ করে। প্রোটিনের আধার, প্রোটিনের আধার হিসেবে কাজ করে। ভেরি ফাইন। এবার কিছু গুরুত্বপূর্ণ কাজে চলে আসি। এবার তোমাদের একটা গল্প বলবো, গল্পটা খুব মজা পাবা তোমরা শুনে। আমরা যে খাবার খাই, ধরো ভাত খেলাম, ডাল খেলাম, ডিম খেলাম। ভাতটা পরিপাক হয়ে শর্করা হিসেবে গ্লুকোজে পরিণত হলো, ডালটা প্রোটিন থেকে অ্যামিনো অ্যাসিডে পরিণত হলো, ফ্যাটটা ফ্যাটি অ্যাসিডে পরিণত হলো। পরিণত হয়ে এখন সে ক্ষুদ্রান্তে থাকবে নাকি রক্তে আসবে? সারা দেহে যাবে, অবশ্যই সারা দেহে যাবে। কারণ খাবারের পুষ্টিগুলোর কাজ কি? সারা দেহে প্রত্যেকটা কোষের মধ্যে পৌঁছে যাওয়া। আমরা কি খাবার খাই পেট ভরার জন্য, না পুষ্টির জন্য, শক্তির জন্য? আমরা কিন্তু পুষ্টি আর শক্তির জন্য কিন্তু খাবার খাই। যে পুষ্টি আর শক্তির জন্য এই খাদ্য উপাদানগুলোকে ক্ষুদ্রান্ত থেকে রক্তের মধ্যে পৌঁছাতে হবে। ওকে, রক্তের মধ্যে যখন পৌঁছায়, তখন রক্তকে এই খাবারগুলোর মধ্যে যে আরবিসি আছে, আরবিসি কে কাছে যে খাবারগুলো বলে যে, আরবিসি তুমি তো সংখ্যায় অনেক বেশি, লোহিত রক্তকণিকা, তো তুমি একটু আমার এই গ্লুকোজ গুলাকে একটু নিয়ে যাও না, গিয়ে গিয়ে কোষের মধ্যে পৌঁছে দিয়ে আসো। তুমি তো কোষের মধ্যে এমনি অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড নিয়ে নিয়ে যাও, তাহলে একটু আমাকে এই হেল্পটা করো, আমার এই খাবারগুলোকে নিয়ে কোষে পৌঁছে দাও। তো তখন লোহিত রক্তকণিকা মানে মানে হাইপার হয়ে বলে, আর ইউ ম্যাড? তোমার কি মনে হয় আমি আমি কি তোমার কথা মতো উঠবো বসবো? হ্যাঁ, আমার পক্ষে সম্ভব না এইসব মানে খাবার টাবার নিয়ে যাওয়া। কারণ কি? কারণ হচ্ছে লোহিত রক্তকণিকা তো সংখ্যায় অনেক বেশি, তার তো পাওয়ার অনেক বেশি, বুঝো না? বড় লোক মানুষ, এই জন্য। তো রক্তরস মন খারাপ, কি মানে সরি, এই খাবারগুলোর মন খারাপ। খাবারগুলো আর কি করবে? খাবারগুলো এখন ভাবলো দেশের প্রতিরক্ষার দায়িত্ব তো ডাব্লিউবিসির কাছে আছে, ডাব্লিউবিসির কাছে যাই, শ্বেত রক্তকণিকার কাছে যাই, গিয়ে বলি একটু দেখি সে আমাকে হেল্প করে কিনা। তো সে ইয়ের কাছে গেল, শ্বেত রক্তকণিকার কাছে গেল। শ্বেত রক্তকণিকার কাছে যেয়ে বলল যে, শ্বেত রক্তকণিকা ভাই, আপনারা তো মহান মানুষ, আপনারা দেশের সেবা করেন, দেহের সেবা করেন, এই দেখেন খাবার, খালি সেবা করলেই হবে? কোষগুলার তো খাবার দরকার, সব খাবার এই আমি ক্ষুদ্রান্ত আমার কাছে পড়ে আছে, এগুলো কি একটু কোষে নিয়ে যান না ভাই। তো শ্বেত রক্তকণিকা বলে যে, আর ইউ জোকিং উইথ মি? তোমার লোহিত রক্তকণিকা কোথায়? আমার সংখ্যা এত কম, একটা শ্বেত রক্তকণিকার জায়গায় 700টা লোহিত রক্তকণিকা থাকে। লোহিত রক্তকণিকা অনুপাত শ্বেত রক্তকণিকা 700:1, আমার থেকে 700 গুণ বেশি আছে লোহিত রক্তকণিকা। আর আমি শত্রু মেরে মেরে আমার অবস্থা খারাপ, তুমি আমার কাছে আসছো খাবার নিয়ে যাওয়ার জন্য? খাবার খাওয়ার সময় নাই, দেশের মধ্যে এখন আগুন লেগে গেছে, শত্রু হারা দিচ্ছে, এখন খাবার খাওয়ার সময় নেই, আগে নিজে বাঁচি তারপর খাবো। মানে শ্বেত রক্তকণিকা বললো আমার পক্ষে কি না, সম্ভব না, ঠিক আছে? তো কি করবে? এবার গেল প্লাটিলেটের কাছে। প্লাটিলেটস, ওকে। তো প্লাটিলেটস বা অনুচক্রিকা, অনুচক্রিকার কাছে যাওয়ার পরে অনুচক্রিকা গুলা বললো মানে
ক্ষুদ্রান্ত অনুচুক্তিকে বলল যে আপনাদের তো সকল সদস্য না করে দিছে, এখন ভাই আপনিই আছেন, একটু নিয়ে যান খাবারগুলাকে। অনুচক্র কাকা তোমার পিচ্চির মতো করে বলে, আরে আমি তো পিচ্চি মানুষ, আমি তো ছোট ছোট কণিকা, আমার পক্ষে কি সম্ভব এই খাবারের ভার বহন করা? আমি পিচ্চি মানুষ না, আমার পক্ষে সম্ভব না ভাই। কোথাও যদি কাইটা মাইটা যায় তখন আমাকে ডাক দিও, আমি এখানে রক্ত জমাট পাঠাই দিব, কিন্তু খাবার টাবার পরিভর আমার দ্বারা হবে না ভাই, আমি অনেক ছোট মানুষ, নগণ্য মানুষ, কোনো জায়গায় কাটলে আমাকে ডাক দিও। ঠিক আছে, কি আর করার, কি আর করার, মানে লইতো সে তো অনু তাদের নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। এখন তো ক্ষুদ্রান্ত মহা ঝামেলায় পড়ে গেল। সে চিন্তা করতেছে কি করা যায়, কি করা যায়। সে ভাবলো যে এই সবগুলা কণিকাই ভাসমান আছে রসের ভিতরে, রসের ভিতরে। তাহলে আমরা এই রসকে একটু ডাক দিই, আমরা এই রসকে একটু ডাক দিই, রসকে ডাক দিয়ে বলি দেখি রস সেই খাবারগুলা মানে নিতে পারে কিনা। ওকে, তো খাবারগুলা, ক্ষুদ্রান্তের খাবারগুলা রসের কাছে গেল, যা বলল ভাই খুব বিপদে আছি। কি বিপদ? দেখেন ভাই, আপনি 55% জায়গা নিয়ে রাখছেন, আপনার কণিকাগুলো তো খুবই দেমাগি মানুষ, তারা এতই ব্যস্ত যে আমার খাবারগুলোকে যে কোষে পৌঁছাবো সে কোষে পৌঁছানোর দায়িত্ব নিতে পারতেছে না তারা। এখন আমি কি করব? কোষের মধ্যে যদি এই খাবারগুলো পৌঁছাতে না পারি তাহলে তো কি হবে, আলটিমেটলি আপনার কোষগুলো তো না খেয়ে মারা যাবে। ঠিক আছে, তো এই মতো অবস্থায়, এই মতো অবস্থায় তো আলটিমেটলি আমাকে খাবারগুলো পৌঁছাইতে হবে, কি করতে পারি বলেন? রক্তরস বলল, রক্তরস হচ্ছে মহান মানুষ, রক্তরসের মনটা তোমাদের এই শুভ্র ভাইয়ের মতো অনেক ভালো, বুঝছো? তো রক্তরস বলল যে আরে এটা কোনো বিষয়, জাস্ট খাবারই তো, দেন 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 আমার কাছে দেন, আমি নিয়ে যাচ্ছি। রক্তরস করলো কি, সবগুলো খাবারকে নিয়ে যে যে কোষের কাছে পাঠানো দরকার প্রত্যেকটা কোষের কাছে দিয়ে আসে। তার মানে রক্তরসের কাজ কি? রক্তরসের অন্য একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে খাদ্য সার পরিবহন করা। তোমরা বলতে পারো ভাই এই কথাটা তো আপনি এমনি বলে দিলেই পারতেন, তো ঢং করে বলার কি দরকার ছিল? ঢং করে এই কারণেই বললাম, কারণ এগুলো যেরকম ঘোড়ার ডিম, ঠিক আছে, এগুলো তোমাদের কাছে হচ্ছে গরুর ডিম, আমি জানি মনে থাকে না, এই মনে যাতে থাকে না গরুর ডিম গুলা, এই জন্য তোমাদেরকে বোঝানোর জন্যই এই গল্পগুলা বললাম। ঠিক আছে, যাতে করে এই ঘোড়ার ডিম আর গরুর ডিম গুলো তোমরা মনে রাখতে পারো। বায়োলজি খুব পেইনফুল আমার জন্য ছিল, ঠিক আছে, এটা আমার জন্য বায়োলজি খুব পেইনফুল ছিল, এখন আমার কাছে বায়োলজি অনেক ভালো লাগে। মজার বিষয় হচ্ছে আমি কলেজ লাইফে বায়োলজি অপশনাল নিয়েছিলাম, আমি যখন নর্ডেম কলেজে পড়তাম তখন অপশনাল নিয়েছিলাম বায়োলজি, কারণ বায়োলজি পারতাম না। আর আজকে দেখো কি একটা অবস্থা, মেডিকেলে পড়ি আর বায়োলজি পড়ায় টিউশনি পড়ায় খাই। ঠিক আছে, বায়োলজি থেকে আমার ইনকাম আসে, এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, যাই হোক, আমার ফার্স্ট ইয়ারের অনলাইনে একটা ব্যাচ আছে, প্রতি মাসে ওইখানে আমি টার্গেট দিছি 8 মাসে পুরো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার শেষ করে দিব। চট্টগ্রাম আছে ব্যাচে, নতুন একটা ব্যাচ। ঠিক আছে, মাসিক পেমেন্ট অনেক কম, মাত্র 500 টাকা, তো চাইলে এখানে জয়েন করতে পারো, অপশনাল। মাঝখানে একটু আমার মার্কেটিংটা করে দিলাম, বুঝছো, দুটো একসাথে হয়ে গেল আর কি। আমার মনটা কিন্তু আমার অনেক ভালো। ঠিক আছে, তো যাদের একটু আর্থিকভাবে সমস্যা আছে তারা আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ চেষ্টা করবো প্রাইসটা কমাই নেওয়ার জন্য। যাক, ওইগুলো পরের কথা, এখন আমরা এখানে মনে দিই। আচ্ছা, এরকম কি কখনো তোমরা করছো, ফুড পান্ডা দিয়ে খাবার অর্ডার করছো? ফুড পান্ডা দিয়ে খাবার অর্ডার করার পরে ফুড পান্ডা ডেলিভারি ম্যান যখন খাবারটা নিয়ে আসছে, ওনারে দিয়ে কি ঘরের ময়লা আবর্জনা ধরাই দিছো? এই কাজ কি তোমরা কেউ করো নাকি? এটা কিন্তু করবো না, এটা কিন্তু ভালো না। তো বিষয়টা হচ্ছে এরকম যে ফুড পান্ডা থেকে তুমি খাবার অর্ডার দিলা, দিয়ে উনি খাবার দিয়ে গেল তোমার ঘরে এসা, তোমার ঘরের মধ্যে ময়লা আবর্জনার একটা প্যাকেট ছিল, তুমি ওনারা ধরাই দিলা, দিয়ে বললা ভাই যাওয়ার সময় তো ডাস্টবিনে ফেলাই দিয়ে যাবে। এটা কি ঠিক? এটা তো ঠিক না, এটা তো ঠিক না। না, আমাদের শরীরে কোষগুলো কিন্তু এই টাইপের, বুঝছো? মানে রক্তরসগুলা যখন খাবার নিয়ে, ক্ষুদ্রান্তের খাবারগুলো নিয়ে কোষের কাছে গেল, কোষের কাছে যাওয়ার পরে কোষ বলে কি, ভাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান। তো রক্তরস ভাবতেছে গরমের মধ্যে আসি, মানে এত গরমের মধ্যে আসি, আমার মনে হয় একটু খাবার টাবার দিবে, একটু শরবত টরবত দিবে মনে হয়, অথবা ইফতারিটাই মনে হয় ইফতার টিফতার দিবে, কিছু একটা হবে। রক্তরস এরকম ভাবছে। ওমা,
কোষ করলো কি? কোষ বললো ভাই আমার মধ্যে তো অনেক ময়লা আবর্জনা ঘোড়ার ডিম জমে আছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো তো কিডনির কাছে পাঠানো লাগবে। চারিদিকে তো লকডাউন, আমি তো যাইতে পারতেছি না। লকডাউনের মধ্যে আমি কেমনে যাবো? আপনি তো ডেলিভারি ম্যান, আপনি তো যাইতে পারেন, আপনার তো আর আটকাবে না। তা আপনি একটু ভাই আমার এই নাইট্রোজেন ঘুরে বর্জ্য পদার্থ গুলো নিয়ে একটু কিডনির কাছে দিয়ে আসবেন। রক্তরস বলতেছে। রক্তরস মনে মনে ভাবতেছে আমার তো আলটিমেটলি কিডনির কাছে খাবার নিয়ে যাওয়াই লাগবে, কিডনির জন্য তো খাবার আমার কাছে আছে, আর আমার তো জায়গা ফাঁকাই আছে, এটা তো খাবার দিয়েই দিলাম, না নেই ময়লাটা নিয়ে নিই। তো করলো কি, ময়লা নিয়ে ময়লা নিয়ে কোষের ময়লা নিয়ে নিজের মধ্যে রাখলো, রেখে কিডনির কাছে গেলো। কিডনির কাছে যায় বললো, কিডনি ভাই আপনার জন্য ময়লা আনছি, আর আপনার জন্য খাবারও আনছি। কিডনিকে দিয়ে আসলো ময়লা আর খাবার, তার মানে কি? তার মানে দাঁড়ালো এই যে বর্জ্য বানান কি হয়েছে, পরিবহন। তার মানে কোষের যে বর্জ্য পদার্থগুলো আছে, সেই বর্জ্য পদার্থগুলোকে পরিবহনের কাজও কে করে? রক্তরস করে। এই একটা গরুর ডিম পাইলাম। আচ্ছা, এবার তোমাদের আরেকটা গরুর ডিম তোমাদের শোনাই। ঘোড়ার ডিমগুলো নিয়ে এখানে গেল আর কি। মানে এই ময়লাগুলো হচ্ছে ঘোড়ার ডিম, আর এগুলো হচ্ছে গরুর ডিম, যে এগুলো তোমাদের মনে থাকে না। আচ্ছা, কিডনি তখন ভাবতেছে রক্তরসকে বলবো কি বলবো না, বলবো কি বলবো না। তো রক্তরস বুঝলো কিডনির পেটে মনে হয় কিছু কিছু চলতেছে। তো রক্তরস বলল, কি ভাই কিছু বলবেন? তো কিডনি বলল, না মানে হচ্ছে কি, দেখেন আপনি তো জানেন যে আমার মধ্যে একটা হরমোন তৈরি হয়, যে হরমোনটার নাম হচ্ছে ইরাইথ্রোপোয়েটিন। রক্তরস বলতে, জি ভাই জানি। তো জানেন ভাই, জানি তো এই হরমোনটা আলটিমেটলি হাড়ের কাছে পাঠানো লাগে, হাড়ের কাছে যদি এই হরমোনটা যায় তখনই আমার শরীরে রক্ত তৈরি হবে, এগুলো লোহিত রক্তকণিকা তৈরি হবে। মানে ইরাইথ্রোপোয়েটিন থেকে ইরাইথ্রোসাইট মানে লোহিত রক্তকণিকা তৈরি হবে। তো রক্তরস বলতে, জি ভাই বুঝতে পারছি, দেন আপনার ইরাইথ্রোপোয়েটিনকে দেন। তখন মানে আমাদের রক্তরস করলে কি ইরাইথ্রোপোয়েটিন হরমোনটাকে নিয়ে বোন মেরো বা অস্থি মজ্জায় চলে গেল, যাতে করে লোহিত রক্তকণিকা বা ইরাইথ্রোসাইট তৈরি হতে পারে। এবং মনে মনে ভাবলো যে তোমরা খাবারগুলোকে নিলে না, লোহিত রক্তকণিকা, কিন্তু তোমার তৈরি হওয়ার জন্য যে হরমোনটা দরকার এটা আমি রক্তরস বহন করে নিয়ে যাই। তার মানে কি দাঁড়াইলো, আমাদের রক্তরস হরমোনও পরিবহন করে, হরমোন পরিবহন করে। আচ্ছা, কারণ কি জানো? হরমোনের জন্য তো কোনো নালী নেই, তাই না? হরমোন পরিবহনের জন্য তো কোনো নালী নেই, তো সেটার জন্য রক্তরস লাগে। কিন্তু এনজাইম পরিবহনের জন্য তো ই আছে, এনজাইম পরিবহনের জন্য তো আলটিমেটলি নালী টালি আছে, কিন্তু এনজাইম গুলো না একটু দুষ্টু প্রকৃতি। রক্তরসকে ডেকে বলবে, রক্তরস ভাই একটু এনজাইম গুলোকে তো নিয়ে যান তো। রক্তরস তখন বলবে, কেন ভাই, আপনার না ইয়ে আছে, নালী টালি আছে? তখন রক্তরস বলে, ভাই আমার নালীতে না জ্যাম লাগছে, রাস্তায় অনেক জ্যাম, অনেক ট্রাফিক, যাইতে পারতেছি না। ঠিক আছে, তার মানে সে এনজাইমও পরিবহন করবে। পাশাপাশি মাঝে মাঝে এই লোহিত রক্তকণিকাও একটু টায়ার্ড হয়ে যায়, তো সে কিছু কিছু অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডও পরিবহন করে দিতে পারে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তাহলে আমাদের রক্তরস সে রক্তের তরলতা বজায় রাখে, রক্তকণিকা গুলোকে বহন করে, বাফার হিসেবে কাজ করে, প্রোটিনের আধার হিসেবে কাজ করে, খাদ্যসার পরিবহন করে, বর্জ্য পদার্থগুলোকে কিডনির কাছে নিয়ে যায়, হরমোন নিয়ে যায়, এনজাইম পরিবহন করে, এবং অনেক সময় কিছু পরিমাণ অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। তার মানে আমরা রক্তরসকে থাকতে পারি হাতেম তাই, বা হাজি মোহাম্মদ মহসিন দানবীর, দয়ালু মানুষ। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইলাম এতক্ষণ। আমারও মনে হয় যে তোমাদের কিছুটা উপকার হয়েছে। তো আমরা আজকে রক্তরস পর্যন্ত আলোচনা করলাম ইনশাল্লাহ, এরপরে আমরা রক্তকণিকা গুলাকে এক ক্লাসে শেষ করব। দ্বৈত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা যেগুলো আছে এগুলোকে আমরা আরেকটা ক্লাসে শেষ করব। তারপরে আমরা লসিকা হৃৎপিণ্ডের গঠনটা এক ক্লাসে পড়বো, এবং হৃৎপিণ্ডের রোগ আরেক ক্লাসে পড়বো ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আবার সামনে তোমাদের ক্লাসে ক্লাস নিয়ে চলে আসবো, একটা নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সময় তোমাদেরকে আগে ভাগে জানিয়ে দেওয়া হবে, আপাতত আমি ফিক্সড কোনো টাইম দিতে পারছি না। ঠিক আছে, তোমাদের আগ্রহের উপর নির্ভর করছে আমি আবার কবে ক্লাস নিব। ইনশাল্লাহ চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আবার তোমাদের ক্লাসে এই সপ্তাহে চলে আসার জন্য, যেহেতু শুক্রবার আজকে।
চেষ্টা করব 3-4 দিনের ভিতরে একটা ক্লাস মানে এর পরবর্তী টপিকটা রক্তকণিকাগুলোকে নিয়ে চলে আসার জন্য। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ফারহানকে তার এই সুন্দর এবং স্বয়ংসম্পূর্ণ একটা গ্রুপে আমাকে ক্লাস নেওয়ার সুযোগ দেওয়ার জন্য, এবং তোমাদেরকে ইনভাইট জানাচ্ছি বায়োসেন লগোস গ্রুপে যোগ দেওয়ার জন্য, যেখান থেকে তোমরা ফ্রি বায়োলজি ক্লাস করতে পারবে এবং প্রতি সপ্তাহে কিছু অর্থ উপার্জন করতে পারবে বিভিন্ন কুইজ এবং ইভেন্টে অংশ নিয়ে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের শুভ্র ভাই আজকে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।